সবাইকে স্বাগত দীপ্ত সংবাদে। সাথে রয়েছে দোলা ডলরেজ। শুরুতেই জানাবো সংবাদ শিরোনাম। খালেদা জিয়ার জানাজা কাল দুপুর 2টায় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায়, দাফন স্বামীর কবরের পাশে। সাবেক প্রধানমন্ত্রীর মৃত্যুতে উপদেষ্টা পরিষদের শোক প্রস্তাব গৃহীত, 3 দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা। বিএনপি চেয়ারপারসনের মৃত্যুতে সারা দেশে শোকের ছায়া, আত্মার মাগফিরাত কামনায় চলছে দোয়া। শিরোনাম শুনছিলেন, এবারে বিস্তারিত। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া মারা গেছেন। তার বয়স হয়েছিল 80 বছর। মঙ্গলবার ভোর 6টায় রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। লিভার সিরোসিস, হৃদরোগ ও আর্থ্রাইটিস সহ নানা জটিলতায় ভুগছিলেন বিএনপি চেয়ারপারসন। তিনি 23 নভেম্বর থেকে এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। বেগম খালেদা জিয়ার মৃত্যুতে শোক জানিয়েছেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন ও প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। সাবেক এই প্রধানমন্ত্রীর মৃত্যুতে ভারত, চীন ও পাকিস্তানের প্রধানমন্ত্রী শোক জানিয়েছেন। ইউরোপীয় ইউনিয়ন, যুক্তরাষ্ট্র, ফ্রান্স, জার্মানি ও কানাডার দূতাবাস এবং জাতিসংঘের ঢাকা অফিস শোক বার্তা দিয়েছে। গৃহিণী থেকে 3 বারের প্রধানমন্ত্রী, বিএনপির নেতৃত্ব দিয়েছেন 38 বছর। স্বৈরশাসক জেনারেল হুসেইন মোহাম্মদ এরশাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ করেছেন জাতিকে। 1990 সালে গণ অভ্যুত্থানের মাধ্যমে সামরিক শাসনের অবসান ঘটিয়ে গণতন্ত্র পুনরুদ্ধারে রাখেন গুরুত্বপূর্ণ ভূমিকা। খালেদা জিয়া জন্ম 1946 সালে। পৈতৃক বাড়ি ফেনীর ফুলগাজীতে। স্কান্দার মজুমদার ও তৈয়বা মজুমদারের 3 মেয়ে এবং 2 ছেলের মধ্যে তিনি তৃতীয়। তার শৈশব ও কৈশোর কেটেছে দিনাজপুরে। 1960 সালে সেনা কর্মকর্তা ক্যাপ্টেন জিয়াউর রহমানের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হন তিনি। তাদের 2 সন্তান, তারেক রহমান ও প্রয়াত আরাফাত রহমান কোকো। 1981 সালের 30 মে সেনা অভ্যুত্থানে স্বামী বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান নিহত হওয়ার পর গৃহিণী খালেদা জিয়া বিএনপির হাল ধরেন। 1984 সালে প্রথমে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান এবং একই বছর চেয়ারপারসন হন। বিএনপির দায়িত্ব নেয়ার পরপরই তৎকালীন সেনাশাসক হুসাইন মোহাম্মদ এরশাদের বিরুদ্ধে গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলন শুরু করেন খালেদা জিয়া। তখন তার উপর জেল জুলুম নেমে আসে, তারপরও থেমে থাকেননি। ওই সময় আপসহীন নেত্রী হিসেবে পরিচিতি পান বেগম খালেদা জিয়া। 1991 সালে জাতীয় সংসদ নির্বাচনে 140 আসন নিয়ে সংখ্যাগরিষ্ঠতা পায় বিএনপি। জামায়াতে ইসলামীর সমর্থনে সরকার গঠন করে প্রধানমন্ত্রী হন খালেদা জিয়া। 1996 সালে 15 ফেব্রুয়ারির বিতর্কিত ভোটে দ্বিতীয়বার প্রধানমন্ত্রী হন তিনি। ওই বছর আবারও জাতীয় সংসদ নির্বাচন হলে 116 আসন নিয়ে বিরোধী দলের নেতা হন বেগম খালেদা জিয়া। 2001 সালের সংসদ নির্বাচনে 193 আসনে জিতে তৃতীয়বারের মতো প্রধানমন্ত্রী হন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া। 2008 সালের নির্বাচনে 32 আসন নিয়ে হন বিরোধী দলীয় নেতা। সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের আমলে 2007 সালের 3 সেপ্টেম্বর খালেদা জিয়াকে গ্রেফতার করা হয়। পরের বছর তার বিরুদ্ধে জিয়া অরফানেজ ট্রাস্ট ও জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলা দায়ের করে দুদক। 2018 সালে জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় খালেদা জিয়ার 5 বছর জেল হয়। পরে উচ্চ আদালত তা বাড়িয়ে 10 বছর করে। আর 2018 সালে জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় তার 7 বছর সাজা হয়। অসুস্থতা বিবেচনায় কয়েকটি শর্ত দিয়ে সরকার সাবেক এই প্রধানমন্ত্রীর সাজা স্থগিত করলে 25 মাস কারাভোগের পর 2020 সালে তিনি অস্থায়ীভাবে মুক্তি পান। এরপর থেকে গুলশানের বাড়িতেই অবস্থান করছিলেন 3 বারের এই প্রধানমন্ত্রী। 40 বছরের রাজনৈতিক জীবনে খালেদা জিয়া মোট 5 বার কারাগারে ছিলেন। সবশেষ তার বিরুদ্ধে 37টি মামলা ছিল। 2024 সালের 5 আগস্ট গণঅভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পতনের পর বন্দিদশা থেকে মুক্ত হন সাবেক এই প্রধানমন্ত্রী। একে একে বাতিল হতে থাকে মামলা। খালেদা জিয়া দীর্ঘদিন লিভার সিরোসিস, আর্থ্রাইটিস, ডায়াবেটিস, কিডনি, হৃদরোগ, ফুসফুস ও চোখের সমস্যায় ভোগেন।
আমৃত্যু তিনি বিএনপির চেয়ারপারসন ছিলেন। শিমুল বাশার, দীপ্ত বার্তা কক্ষ। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জানাজা কাল দুপুর 2টায় জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় অনুষ্ঠিত হবে। সাবেক প্রধানমন্ত্রীকে জিয়া রহমানের সমাধির পাশে দাফন করা হবে। মঙ্গলবার রাজধানীর গুলশানে বিএনপির স্থায়ী কমিটির বৈঠক শেষে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এইসব কথা জানান। আজকে সেই নেত্রীর ইন্তেকালে বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে এক অপূরণীয় ক্ষতি সাধিত হলো এবং এই ক্ষতির পূরণ সহজে সম্ভব নয়। আজকে এমন একটা সময়ে তিনি চলে গেলেন যখন তাকে সবচেয়ে বেশি প্রয়োজন ছিল, যখন গণতন্ত্রের উত্তরণের জন্য আমরা একটা নির্বাচনের দিকে জাতি যাচ্ছে, যখন সমস্ত জাতি তৈরি হয়েছে নির্বাচন করে একটা গণতান্ত্রিক ব্যবস্থাকে প্রতিষ্ঠিত করবে, সেই সময় তিনি আমাদেরকে ছেড়ে চলে গেলেন। দর্শক, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে আজ শোকের ছায়া নেমে এসেছে পুরো দেশ জুড়ে। এ বিষয়ে আমরা আরও আলোচনা করব। আমাদের সাথে এই মুহূর্তে স্টুডিওতে উপস্থিত রয়েছেন সিনিয়র সাংবাদিক জনাব এম এ আজিজ। যাচ্ছি তার কাছে। জনাব এম এ আজিজ, আপনাকে স্বাগত আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। যেটি বলছিলাম যে আজ সূর্যোদয়ের সাথে সাথে আসলে জাতির জীবনে অন্ধকার মুহূর্ত ঘনিয়ে এসেছে। সবাই এই বেগম খালেদা জিয়ার মৃত্যুর খবরে ঘুম ভাঙার পরেই এই খবরটি দেখার পর সবাই আসলে স্তব্ধ হয়ে গেছেন, থমকে গেছে তাদের সময়। এবং আমরা দিনভর আমাদের সহকর্মীদের মাধ্যমে গণমাধ্যমে দেখছিলাম যে কিভাবে মানুষ ছুটে আসছেন তাকে একেবারে শেষ শ্রদ্ধা জানাবার জন্য, এক নজর দেখার জন্য। আমাদের প্রতিবেদন একটু আগে দেখছিলাম যেখানে তার জীবনকর্ম নিয়ে আলোকপাত করা হয়েছে। সেখানে বলা হয়েছে যে গৃহবধূ থেকে, একেবারে সাধারণ গৃহবধূ থেকে তিনি রাজনীতির মাঠে সক্রিয় ছিলেন, আপসীন নেত্রী হয়ে উঠেছেন। যত সময় গড়িয়েছে তত তিনি পরিণত হয়েছেন, গণমানুষের কাছাকাছি পৌঁছেছেন। কিভাবে বিশ্লেষণ করবেন, মূল্যায়ন করবেন তার এই শুরুর যাত্রাকে? ধন্যবাদ আপনাকে। আপনি খবরে পড়লেন সারা বিশ্বের প্রায় প্রধান নেতা কিন্তু শোক দিয়েছে, অর্থাৎ সারা বিশ্ব তার মৃত্যুতে, সারা বিশ্ব কিন্তু দুঃখিত। ব্যক্তিগতভাবে আমার সাথে তার সম্পর্ক গভীর ছিল, কারণ আমি সাংবাদিক ফেডারেশন 2বার মহাসচিব ছিলাম, 2বারই তিনি প্রধানমন্ত্রী ছিলেন। তার সাথে আমার একই অনুষ্ঠানে, একই মঞ্চে অনেক বক্তৃতা দিয়েছি, কথা বলেছি। এবং তিনি মারা যাওয়ার পরে আসলে ব্যক্তিগতভাবে আমি খুবই শোকাহত। দেখেন, গৃহবধূর থেকে আপনার 3বারের প্রধানমন্ত্রী হওয়া, এটা তিনিই একমাত্র উদাহরণ। এবং তিনি আপনি দেখেন যে স্বৈরাচার শেখ এরশাদের সময় আপসীন গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য আপসীন সংগ্রাম করেছে। আপনারা খেয়াল করে দেখেন 91 সালের যে নির্বাচন হলো, নির্বাচনের আগে তখন একসাথে আন্দোলন করেছে আওয়ামী লীগ, অর্থাৎ শেখ হাসিনা, খালেদা জিয়া সহ অপর পার্টিগুলি। তখন কিন্তু সবাই সিদ্ধান্ত নিয়েছিল এরশাদের অধীনে আমরা কেউ নির্বাচনে যাব না। কিন্তু সেটা কিন্তু এবং শেখ হাসিনাও কিন্তু চিটাগাঙে ঘোষণা করেছিল যারা এরশাদের অধীনে নির্বাচনে যাবেন তারা জাতীয় বেঈমান। কিন্তু তিনি কিন্তু ঠিকই নির্বাচনে এসে এরশাদের অধীনে নির্বাচনে গিয়েছেন। এবং আপনি খেয়াল করে দেখেন এই আপসীন নেত্রীর কারণে জনগণ কিন্তু কোনো সার্ভে, কোনো কিছুতে বলে নাই বিএনপি সরকার গঠন করতে পারবে। কিন্তু ঠিকই জনগণ নীরবে নিভৃতে বিএনপিকে একচেটিয়া ভোট দিয়ে সরকারে পৌঁছে দিয়েছে, তিনি সরকারে যান। এরপরে আপনি দেখেন প্রতিটা ক্ষেত্রে তিনি আপোস করেন নাই এবং গণতন্ত্রের যাত্রা কিন্তু অব্যাহত রেখেছেন। এবং হোসেন মোহাম্মদ এরশাদ তারপরে তো বিতাড়িত হয়। এরপরে আপনার ধরেন তিনি রাজনীতি চলমান রাখেন এবং আকস্মিকভাবেই রাখেন। শেখ হাসিনা এরপরে যখন 2009 সালে ক্ষমতায় আসে, তখন ওই জিয়া রহমানের সময় কুয়েতের আমির তিনি একটা আপনার দাতব্য, অর্থাৎ এতিমের জন্য একটা আপনার এতিমখানা করার জন্যে প্রায় আনুমানিক 2,10,00,000 টাকার মতো আমির অনুদান দিয়েছিল। এবং সেটা তখনকার পররাষ্ট্রমন্ত্রী মোস্তাফিজুর রহমানের মাধ্যমে এসেছে। যেহেতু এই সময় 2008 সালে আপনার এইটা এতিমের টাকাটা 2 ভাগ করা হয়, 2 ভাগ করে একটার দায়িত্বে থাকে তারেক রহমান, আর একটা অন্যজন ঢাকায় হয়, আর একটা বগুড়ায়। এই টাকা তিনি শোন নাই, ধরেন নাই, দেখেন নাই।
তিনি কোনো কিছুতে নাই। অথচ মোস্তাফিজুর রহমান তিনি ফরমেশন তিনি হ্যান্ডেল করেছেন। অথচ তাকে যেহেতু তিনি প্রধানমন্ত্রী ছিলেন, তার সময়ে তিনি এই দুদক রমনা থানায় মামলা করে পরে সেই মামলায় তাকে 5 বছরের জেল দেওয়া হয় নিম্ন আদালত। এটাকে উচ্চকক্ষে টেনে এনে 10 বছর কারাদণ্ড দেওয়া হয় এবং তারেক রহমান সহ অন্য যে আসামি ছিল তাদেরও 10 বছর দেওয়া হয়। পরে অবশ্য 25 সালে এই মামলার থেকে সবাই খালাস পায়, সেটা ভিন্ন কথা। কথা হচ্ছে এই টাকা এখনো অ্যাকাউন্টে আছে, টাকা কেউ ধরেও নাই, ছয় নাই। এই টাকা প্রায় 7 থেকে 8 কোটি টাকা হয়েছে, এখনো অ্যাকাউন্টে রয়ে গেছে। অথচ এইভাবে তাকে আটক রাখা এবং তাকে জেল দেওয়ার পরে আপনি খেয়াল করেন যে পুরান ঢাকায় যে আপনার জেলখানা ছিল, সেই জেলখানা বন্দিশালা আপনার তো সরে গেছে, সেখানে একা তাকে নিভৃতে ওই জেলখানায় আটক রাখা হয়েছে এবং সেখানেই মনে হয় যে সে লিভার সিরোসিস হয়েছে। সেখানে কোন পয়জন বা কি দিয়েছে কেউ জানে না, তাকে কিন্তু বাঁচানো গেল না। আপনি দেখেন এই সারা জীবনটাই, শেষ জীবনটাই আপনি দেখেন সে অন্তরীণ থাকলো, তাকে বাইরে চিকিৎসা দেওয়ার সুযোগ দেয় নাই। 1/11-এর সময় আপনি খেয়াল করে দেখেন, 1/11-এর সময় ওই সরকারের পক্ষ থেকে শেখ হাসিনা এবং বেগম খালেদা জিয়ার সাথে দুজনকে বলা হয়েছে আপনারা বিদেশ যান, তো কিন্তু খালেদা জিয়া যান নাই, তিনি আপোষ করেন নাই। এই জন্যে তিনি আপোষহীন এবং এই জন্যে তিনি 3 বারের প্রধানমন্ত্রী হয়েছেন। এখন যে প্রশ্নটা আসছে, এখন তিনি আজকে মারা গেলেন, বিদায় নিলেন। এখন কিন্তু তিনি আসলে আমাদের রাজনীতিতে অভিভাবক হয়ে উঠছিলেন। তিনি আর প্রধানমন্ত্রীর সমতুল্য ছিলেন না, তিনি অভিভাবক ছিলেন এই দেশের। আপনি খেয়াল করে দেখেন, বিএনপির সময় একসময় ডক্টর মোহাম্মদ ইউনূস বলল, একটি সরকার, একটি দল, পতিত সরকার অর্থাৎ শেখ হাসিনার সরকারের সাথে পরামর্শ করে পার্শ্ববর্তী দেশের ষড়যন্ত্রে যদি সরকার চালানো অসম্ভব করে তোলে, তাহলে আমরা নতুন করে চিন্তা করব। এই কথার পরে বিএনপির সাথে এই অন্তর্বর্তীকালীন সরকারের অর্থাৎ ডক্টর মোহাম্মদ ইউনূসের বেশ টানাপোড়েন, দূরত্ব তৈরি হয়। তখন কিন্তু এই বেগম খালেদা জিয়া মধ্যস্থতা করে ওই যে লন্ডনে বৈঠক করে দেয়, কিন্তু সেই বৈঠকেও কিন্তু সমাধান হয় নাই। ডক্টর মোহাম্মদ ইউনূস তবে কিন্তু বলে টলে আপনার নির্বাচন এই পর্যন্ত ঠেলে আনছেন। এখনো এই নির্বাচন হবে কি হবে না নিশ্চয়তা নাই, এখনো কোনো কিছু নিয়ন্ত্রণ তিনি করতে পারেন নাই। তো আমি এই জন্যে বলবো যে আমার কথা হচ্ছে, তিনি 3 বারের প্রধানমন্ত্রী ছিলেন, তিনি আপোষহীন ছিলেন। সেটার চাইতে বড় কথা, আমাদের দেশে অভিভাবক, রাজনৈতিক অঙ্গনে কোনো অভিভাবক রইল না, একটি গভীর শূন্যতা তৈরি হয়েছে। নিশ্চয়ই জনাব এম এ আজিজ থাকবেন আমাদের সাথে। আমার সহকর্মী রয়েছেন রাজধানীর এভারকেয়ার হাসপাতালের সামনে, একটু সেখানকার খবর জেনে নিতে চাই তার মাধ্যমে। সেখানে রয়েছেন রুবায়েত হাসান। রুবায়েত, শুনতে পাচ্ছেন নিশ্চয়ই আমাকে? জানাবেন, বেগম খালেদা জিয়ার মরদেহ কি এই এভারকেয়ার হাসপাতালেই রাখা হবে নাকি নতুন কোনো সিদ্ধান্ত হয়েছে? সবশেষ পরিস্থিতি জানাবেন সেখানকার। দোলা, নিশ্চয়ই অনন্তলোকে বেগম খালেদা জিয়ার যে যাত্রা সেটি ছুঁয়ে গেছে দেশের প্রত্যেকটা মানুষকে। রাষ্ট্রীয়ভাবে 3 দিনের শোক ঘোষণা করা হয়েছে। এই মুহূর্তে তার মরদেহ এভারকেয়ার হাসপাতালে রাখা হয়েছে। দীর্ঘদিন তিনি এখানে চিকিৎসা নিচ্ছিলেন। সকাল থেকে মানুষের ঢল নেমেছিল, নেতাকর্মী থেকে শুরু করে আপামর সাধারণ মানুষ। তারা তার এই চলে যাওয়াকে অনেকটা বেদনায় গ্রহণ করে নিয়েছেন এবং সকাল 11:30 নাগাদ তার বড় সন্তান তারেক রহমান হাসপাতালে শেষবারের মতো তাকে দেখেছেন, দেখে বের হয়ে গেছেন এবং গণমাধ্যমের খবর অনুযায়ী আপনারা আজ দেখেছেন স্থায়ী কমিটির বৈঠকে বিমর্ষ তারেক রহমানের ছবি আমরা দেখেছি। একই সঙ্গে এই হাসপাতাল জুড়ে দিনের যে কর্মসূচি আগামীকালের ঘোষণা করা হয়েছে, তারপরে দুপুরের নাগাদ কিছুটা মানুষের সমাগম কমে গেছিল, কিন্তু যত বেলা গড়াচ্ছে ততই মানুষের ভিড় বাড়ছে। এই মুহূর্তে 2 দিকের রাস্তায় কড়া নিরাপত্তা নেওয়া হয়েছে। সকাল থেকে যে নিরাপত্তা বেষ্টনীগুলো ছিল সেগুলো আরও বাড়ানো হয়েছে এবং লোকারণ্য অবস্থা এখন বিরাজ করছে। আগামীকাল জানাজা এবং দাফন সম্পন্ন হবে এবং দিনের কার্যসূচিও জানানো হয়েছে। সব মিলিয়ে বলা যায় যে আগামীকালের আনুষ্ঠানিকতা সামনে রেখে এবং আজকে
আমি যা পরিস্থিতি দেখছি তাতে এভারকেয়ারের এই হাসপাতালে দীর্ঘদিন ধরে যেখানে চিকিৎসা নিচ্ছেন খালেদা জিয়া, সেখানে রাতভর উৎসুক মানুষ, শোকাহত মানুষ এবং দলের নেতাকর্মীরা তারা শ্রদ্ধাবনতভাবে এখানে অবস্থান করবেন এমনটি বলাই যাচ্ছে। নিরাপত্তা অনেকটাই জোরদার করা হয়েছে। সবার দেহ তল্লাশি করে এই আয়োজনে বা এই শোক সভায় বা শোকের এই ঘটনাস্থলে মানুষ আসছেন। অনেকের হাতেই আমি দেখেছি বাংলাদেশের পতাকা, বিএনপির মতো পুরনো রাজনৈতিক দলের পতাকা রয়েছে, প্লাকার্ড, ফেস্টুন। নেতাকর্মীদের মধ্যে যে শোকের ছায়া সেটি তারা বিভিন্ন গণমাধ্যমে বর্ণনা করছেন। সব মিলিয়ে এই শোকাবহ পরিবেশে বেগম খালেদা জিয়ার পাশেই রয়েছে দেশবাসী, এমনটা বলা যায়। কারণ তার আপোষহীন রাজনীতির কারণে বাংলাদেশ কখনো পিছু হটেনি। বাংলাদেশের জন্য তিনি স্বামী, সন্তান, শোক সহ্য করে দীর্ঘ নির্বাসন জীবন ছিল তারেক রহমানের, সেটি সহ্য করে তিনি বাংলাদেশের জন্য রাজনীতি করেছেন। সেই রাজনীতিবিদের বিদায়ের জন্য পুরো জাতি যেন একাট্টা। এবং এই এভারকেয়ারের সামনে এই মুহূর্তের পরিস্থিতি, মানুষ আসছেন, শোকাহত মানুষ, তারা নীরবে দাঁড়িয়ে রয়েছেন, দলের নেতাকর্মীরাও রয়েছেন, আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা তাদের দায়িত্ব পালন করছেন, কড়া নিরাপত্তা রয়েছে এই পুরো এভারকেয়ার জুড়ে। রুবাইদ, আপনাকে ধন্যবাদ। আমরা আলোচনায় ফিরবো, তবে তার আগে আরও কয়েকটি খবর জানিয়ে দিতে চাই। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মৃত্যুতে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদ বিশেষ বৈঠক করেছে। সভার শুরুতে 3 বারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে দাঁড়িয়ে 1 মিনিট নীরবতা পালন ও তার মাগফিরাত কামনা করে মোনাজাত করা হয়। সভায় খালেদা জিয়ার মৃত্যুতে একটি শোক প্রস্তাব গৃহীত হয়। এছাড়া বুধবার থেকে শুক্রবার 3 দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করা হয়েছে। এ সময় দেশের সব সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান, শিক্ষা প্রতিষ্ঠান সহ সব সরকারি, বেসরকারি ভবন এবং বিদেশে বাংলাদেশ মিশনগুলোতে জাতীয় পতাকা অর্ধনমিত থাকবে। শুক্রবার বাদ জুমা দেশের প্রতিটি মসজিদে খালেদা জিয়ার বিদেহী আত্মার মাগফিরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাতের আয়োজন করা হবে। সভায় বেগম জিয়ার মৃত্যুতে একটি শোক প্রস্তাব গৃহীত হয়। শোক প্রস্তাব পাঠ করেন আমাদের তথ্য ও পরিবেশ উপদেষ্টা। সবাই সিদ্ধান্ত হয় যে বাংলাদেশে যত দূতাবাস আছে পৃথিবীর বিভিন্ন প্রান্তে সেখানে শোক বই ফেলা হবে। আগামীকাল বুধবার বাদ জোহর জাতীয় সংসদের দক্ষিণ প্লাজা এবং এর সংলগ্ন মানিক মিয়া এভিনিউতে বেগম খালেদা জিয়ার জানাজা অনুষ্ঠিত হবে। জানাজার পর তাকে শহীদ রাষ্ট্রপতি, বীর মুক্তিযোদ্ধা রাষ্ট্রপতি জিয়াউর রহমানের পাশে দাফন করা হবে। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে সবাইকে শোক পালনে শৃঙ্খলা বজায় রাখার আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। মঙ্গলবার দুপুরে জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে এই আহ্বান জানান তিনি। একজন মহান দূরদর্শী ও নিখাদ দেশপ্রেমিক নেত্রীর শূন্যতা পূরণ হবার নয়। প্রিয় দেশবাসী, এই শোকাবহ মুহূর্তে আপনাদের প্রতি আমার উদাত্ত আহ্বান, আসুন আমরা সবাই যার যার অবস্থান থেকে মহান আল্লাহর দরবারে বেগম খালেদা জিয়ার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করি। একই সঙ্গে জাতির এই কঠিন সময়ে আমরা যেন ঐক্যবদ্ধ থাকি। শোকের এই সময়ে কেউ যেন অস্থিতিশীলতা বা নাশকতার অপচেষ্টা চালাতে না পারে, সে বিষয়ে আমি সবাইকে সজাগ থাকার আহ্বান জানাচ্ছি। এই সময়ে আমাদের সবার দায়িত্বশীল ভূমিকা পালন করা অত্যন্ত জরুরি। প্রিয় দেশবাসী, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে আমি 3 দিনের রাষ্ট্রীয় শোক এবং আগামীকাল তার নামাজে জানাজার দিনে 1 দিনের সাধারণ ছুটি ঘোষণা করছি। নামাজে জানাজা সহ সব ধরনের শোক পালনে শৃঙ্খলা বজায় রাখার জন্য আমি সবার প্রতি বিনীত আহ্বান জানাচ্ছি। প্রিয় দেশবাসী, আমি জানি আপনারা সবাই এই সময়ে অনেক আবেগাপ্লুত। আমি আশা করছি শোকের এই সময়ে আপনারা ধৈর্যের পরিচয় দেবেন এবং তার জানাজা সহ সকল আনুষ্ঠানিকতা পালনে সংশ্লিষ্ট সবাইকে সহযোগিতা করবেন। দর্শক, আমরা আবারও আলোচনায় ফিরতে চাই। স্টুডিওতে আমার সাথে এই মুহূর্তে উপস্থিত রয়েছেন সিনিয়র সাংবাদিক এম এ আজিজ। যাচ্ছি তার কাছে। যে আলোচনায় আমরা ছিলাম যে তিনি
তিনবারের প্রধানমন্ত্রী তো হয়েছেনই, তিনি দেশের প্রথম নারী প্রধানমন্ত্রী, মুসলিম বিশ্বের দ্বিতীয় নারী প্রধানমন্ত্রী। তিনি যতবার নির্বাচন করেছেন কখনো ভোটে তিনি হারেননি। এই যে এত বিপুল জনসমর্থন তিনি পেয়েছেন, এর পেছনে আসলে কোন জাদুমন্ত্র কাজ করেছে বা আসলে ম্যাজিক কি ছিল? ম্যাজিকটা হচ্ছে, দেখেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান তিনি যখন নিহত হন, এরপরে তাদের জন্য এক টুকরা জমি, একটা ফ্ল্যাট বা একটা থাকার জায়গা রেখে যাননি। তিনি যে বাড়িতে বসবাস করতেন রাষ্ট্রপতি, সেই জায়গাটা পার্লামেন্টের সিদ্ধান্ত নিয়ে সেই বাড়িতে এই শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ছেলে এবং স্ত্রীকে থাকতে দেয়। সেই বাড়িতে কত কেলেঙ্কারি করে তাকে ওখান থেকে উৎখাত করা হয়। হ্যাঁ, এগুলো কিন্তু মানুষের জীবনে টাচ করেছে। কারণ তারা তো এই পরিবার, দেখেন, এই যে তারেক রহমানের বিরুদ্ধে কত অভিযোগ, বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে কত অভিযোগ, আপনি খেয়াল করে দেখেন, তা বেগম খালেদা জিয়া কারও বিরুদ্ধে একটা কটু কথা বলেন নাই, এবং তিনি যে কথা বলতেন সে কথাতে অবিচল থাকতেন। এই জন্য তিনি আপোষহীন। হোসেন মোহাম্মদ এরশাদের বিরুদ্ধে অনেকেই আপোষ করেছেন, তিনি আপোষ করেননি। এবং তিনি ইচ্ছা করলেই বন্ড সই দিয়ে বিদেশে চিকিৎসার জন্য যেতে পারতেন, হয়তো তিনি বেঁচেও থাকতেন, কিন্তু তিনি মাটি কামড়ে থেকেছেন এবং শেষ পর্যন্ত তাকে জীবন দিতে হলো। এত আপোষহীন নেত্রী কই পাবেন পৃথিবীতে? আমি ধরেন আবেগ আপ্লুত হয়েছিলাম, কারণ হচ্ছে আমি প্রায় 10 বার একই মঞ্চে উঠে তার সাথে পাশে বসে বক্তৃতা দিয়েছি। আগে হরতাল কার্যকর ছিল। আওয়ামী লীগ যখনই হরতাল ডেকেছে তখনই আমাদের সিনিয়র সাংবাদিকদের ডেকে নিয়ে তিনি পরামর্শ করতেন, আড্ডাও মারতেন, এবং তিনি একদম মায়ের মতো। তার সাথে যে টাচে যায় নাই সে বুঝতে পারবে না তার মমত্বর কতটুকু। এই জন্যে আমি বলছি আবেগ আপ্লুত হয়ে যাই, কারণ সে আমার অত্যন্ত ঘনিষ্ঠ ছিল, আমাকে ছেলের মতো স্নেহ করতো, আমাদের সবাইকে করতো। যাদেরকে ডাকতো তিনি, তাদের ভিতরে 2-3 জন বেঁচে আছে, আর সবাই মারা গেছে, তারা এমনিতেই মারা গেছে। তো এই জন্যে বলি যে আমার বক্তব্য হচ্ছে আমিও যদি বলি যে রাজনীতির জগতে আমার প্রিয়, আমি যদি কোনো সমস্যায় পড়তো, আমি কোনোদিন কোথাও আবদার করিনি, কিচ্ছু আবদার চাই নাই। আমি যদি ওনার কাছে যেতাম আমার নিশ্চয়ই কিছু পেতাম। আপনার কাছে একটু ছোট করে জানতে চাই, যেহেতু আমাদের সময় কম। আপনি বলছিলেন যে আপনি খুব ঘনিষ্ঠ ছিলেন তার, খুব কাছাকাছি তাকে দেখেছেন, তার কথা শুনেছেন। তার তো বর্ণাঢ্য রাজনৈতিক জীবন সম্পর্কে আমরা জানি, তার কোনো আক্ষেপ ছিল না? আক্ষেপ তিনি কখনো প্রকাশ করেন নাই। তিনি এটাই আলোচনা করেছেন যে রাজনীতির গণতন্ত্র, দেশের সেবা করা, মানুষের সেবা করা, এইটা নিয়েই বেশিরভাগ আলোচনা করত। এবং আন্দোলনে যখন আপনি খেয়াল করে দেখেন 176 দিন একটানা আওয়ামী লীগ, শেখ হাসিনা এবং জামাত ইসলাম সহ আন্দোলন করেছে। তিনি কিন্তু রাষ্ট্রপতি পদ্ধতি থেকে শেষ পর্যন্ত কিন্তু গণতন্ত্র, এই প্রধানমন্ত্রী শাসিত সরকার, অর্থাৎ পূর্ণাঙ্গ গণতন্ত্র তিনিই বাস্তবায়ন করেছেন। সেটাকে রক্ষা করার জন্য সবসময় তিনি থাকতেন, মানে আলোচনা করতেন, পরামর্শ করতেন। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানও তাই করতেন। তার কিন্তু প্রত্যেকটা সেক্টরে পার্টির বাইরে একটা গ্রুপ ছিল, হয়তো 4 জন 5 জন বিশেষ ব্যক্তি, কারোর সাথে একা, কারোর সাথে গ্রুপ ধরে বৈঠক করতেন। খালেদা জিয়াও কিন্তু বিভিন্নভাবে ইন্টারাকশন করতেন, মত বিনিময় করতেন, তারপরে তিনি সিদ্ধান্ত নিতেন। আপনি নিশ্চয়ই মনে আছে আপনার বিএনপির এক সমাবেশে এই 5 আগস্টের পর ভিডিও বার্তায় কিন্তু তিনি শান্তি, সাম্য এবং জ্ঞানভিত্তিক সমাজের কথা বলেছেন, তিনি ভালোবাসার কথা বলেছেন। তার রাজনৈতিক প্রতিদ্বন্দ্বীকে তিনি একটু নেতিবাচক মন্তব্য করেননি, বরং সৌজন্যবোধ, পরিমিতিবোধ, উদারতার রাজনীতিতে নিশ্চয়ই একটি মানদণ্ড হয়ে থাকবে, তিনি এক উদাহরণ হয়ে থাকবেন। ধন্যবাদ এম এ আজিজ, আপনাকে আমাদের সাথে সময় দেওয়ার জন্য। আমাদের সাথে আলোচনায় যুক্ত ছিলেন সিনিয়র সাংবাদিক এম এ আজিজ। এবার কেওয়াই স্টিল চট্টগ্রাম সংবাদ। সাবেক প্রধানমন্ত্রী বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে শোকাহত বন্দর নগরী চট্টগ্রামবাসী। তার মাগফিরাত কামনায় দলীয় কার্যালয়ে খতমে কোরআন পড়ানোর পাশাপাশি করা হয় দোয়া মাহফিল। এছাড়া কালো পতাকা উত্তোলন সহ নানা কর্মসূচি চলছে। মঙ্গলবার সকাল 6টায় বেগম খালেদা জিয়ার মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে নেতাকর্মীরা দলীয় কার্যালয়ে জড়ো হতে শুরু করেন। এ সময় উত্তোলন করা হয় কালো পতাকা, সবাইকে পরিয়ে দেওয়া হয় কালো ব্যাজ। বেগম জিয়ার স্মৃতিচারণ করতে
বেগম খালেদা জিয়ার মৃত্যুতে ঠাকুরগাঁওয়ের সর্বস্তরের মানুষ শোক প্রকাশ করেছেন। এ বিষয়ে জানাতে আমাদের সাথে ঠাকুরগাঁও থেকে যুক্ত রয়েছেন সহকর্মী মঈনুদ্দিন তালুকদার হিমেল। এছাড়াও আমরা যাচ্ছি ফেনীতে, সেখানে আমার সহকর্মী রয়েছেন, তিনিও যুক্ত রয়েছেন আমাদের সাথে, আব্দুল্লাল মামুন। দুজনেই যুক্ত রয়েছেন। প্রথমে যেতে চাই হিমেলের কাছে। হিমেল, ঠাকুরগাঁওয়ে সর্বস্তরের মানুষ বেগম খালেদা জিয়ার মৃত্যুতে কি প্রতিক্রিয়া জানাচ্ছেন? জি, ঠাকুরগাঁয়ে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মৃত্যুকে ঘিরে নেমে এসেছে শোকের ছায়া। আমি লক্ষ্য করেছি দলমত নির্বিশেষে বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী থেকে শুরু করে সাধারণ মানুষ আজ তাদের মাঝে আমি একটি আবেগঘন ও শোকার্ত একটি আমি অবস্থা লক্ষ্য করেছি। ভোরবেলা খবর আসার পর থেকেই বিএনপির রাজনৈতিক যে কার্যালয় রয়েছে সেখানে নেতাকর্মীরা ভিড় বাড়াতে শুরু করে, বিভিন্ন ব্যানার ফেস্টুন নিয়ে ছেয়ে ফেলে, বিভিন্ন শোকার্ত ব্যানারে ছেয়ে ফেলে বিএনপির যে কার্যালয়টি আছে সেটি। এরপর দলীয় বিভিন্ন যে আসলে নির্দেশনাগুলো ছিল সেগুলো অনুযায়ী বিভিন্ন কালো ব্যাজ ধারণ, কালো পতাকা উত্তোলন সহ বিভিন্ন কর্মসূচি তারা পালন করেছে। সেই সাথে কোরআন তেলাওয়াতের পর তারা এটি দোয়ার মার ব্যবস্থা করে। আমি লক্ষ্য করেছি আমার কাছে যেন আজ একটি অন্যরকম অভিজ্ঞতা মনে হয়েছে যে আজ যে বিএনপির কার্যালয়ে যে আসলে দোয়ার ব্যবস্থাটা হয় সেখানে অঝরে কেঁদেছে বিএনপির বিভিন্ন স্তরের রাজনৈতিক নেতাকর্মীরা। একজন নেতার জন্য তার দলীয় কর্মীরা এইভাবে কাঁদতে পারে, তারা এতটা আবেগী হতে পারে, এটা আমার জন্য যেন আজ এক নতুন রকমের অভিজ্ঞতা হলো। তাদের এই অঝরে কান্না দেখে সে সময় আমার চোখ দিয়েও যেন কিছুটা হলেও পানি চলে এসেছিল। এবং সেখানকার সেই কার্যক্রমগুলো শেষে আমি লক্ষ্য করেছি আজ দুপুর থেকেই ঢাকার উদ্দেশ্যে রওনা দিয়েছে ঠাকুরগাঁয়ের বিভিন্ন নেতাকর্মীরা কাল বেগম খালেদা জিয়ার জানাজার নামাজে শরীক হওয়ার জন্যে। আমি একটি পরিসংখ্যান হিসাব করার চেষ্টা করেছি। আমার ধারণা মতে ঠাকুরগাঁও থেকে এবার প্রায় 12 থেকে 15,000 নেতাকর্মী সহ সাধারণ মানুষ ঢাকার উদ্দেশ্যে যাচ্ছে কালকের যে জানাজা আছে সেখানে অংশগ্রহণ করার জন্য। দুপুর থেকে শুরু হওয়া এই মানুষ যাওয়ার ঢল, কেউ ট্রেনে যাচ্ছে, কেউ বাসে করে যাচ্ছে, কেউ বা ব্যক্তিগত গাড়িতে যাচ্ছে। আমি লক্ষ্য করেছি ঢাকাগামী বিভিন্ন বাসের ছাদে পর্যন্ত আমি মানুষকে দেখেছি, ছাদে করে তারা ঢাকা যাচ্ছে বেগম জিয়ার এই জানাজায় শরীক হওয়ার জন্যে। আজ যেন আমার কাছে ঠাকুরগাঁটা মনে হয়েছে এই শোকের কারণে কিছুটা স্তব্ধ, একটু ভিন্ন রকম অভিজ্ঞতা হয়েছে। আজ মানুষ তার নেতাকে হারিয়ে কাঁদছে। এ বাংলাদেশ, এ ঠাকুরগাঁয়ের এক নতুন রকমের পরিস্থিতি আমি লক্ষ্য করেছি। এটাই ছিল বেগম জিয়ার মৃত্যুতে ঠাকুরগাঁয়ের সর্বশেষ পরিস্থিতি। হিমেল, সাথেই থাকুন। আমরা যাচ্ছি এখন মামুনের কাছে। তিনি রয়েছেন ফেনীতে ফুলগাজী উপজেলার শ্রীপুর গ্রামে। খালেদা জিয়ার পৈতৃক বাড়িতেও শোকাবহ অবস্থা বিরাজ করছে। এর আগেও তিনি আমাদেরকে খবরাখবর জানাচ্ছিলেন। মামুন, এখনকার পরিস্থিতি জানতে চাই। শোকাহত সাধারণ মানুষ খালেদা জিয়ার বিষয়ে কি বলছেন এবং সেখানে কি ধরনের কর্মসূচি চলছে এখন? ধোলা, আপনি যেমনটি বলছিলেন যে ফেনীতে আসলে শোকে স্তব্ধ। খালেদা জিয়ার পিতৃভূমি ফেনী হওয়ায় ফেনীর মানুষ সকালে যখন খবরটি ছড়িয়ে পড়ে পুরো ফেনী জুড়েই কিন্তু শোকের একটা ছায়া নেমে আসে। আমরা আছি এখন খালেদা জিয়ার পৈতৃক ভিটা, যেখানে ফুলগাজী উপজেলার শ্রীপুর গ্রাম। এই গ্রামেই এই বাড়িটি ওনার পৈতৃক ভিটা। এখানে সকাল থেকেই কোরআনখানি, মিলাদ মাহফিল, দোয়ার আয়োজন করা হয়েছে। স্থানীয় যে মাদ্রাসা আছে, মসজিদ আছে, মসজিদে নিয়মিতই দোয়া চলছে সারাদিন ব্যাপী। এছাড়া নেতাকর্মীরা এই বাড়িতে কিন্তু আসছেন, এসে তারা এই বাড়িটি ঘুরে যাচ্ছেন এবং তারা অনেকেই কান্নায় ভেঙে পড়ছেন। পরিবারের লোকজন তারাও কিন্তু অনেক শোকাহত। আমরা কথা বলেছিলাম এখানকার যে বিএনপির নেতৃবৃন্দ আছে তাদের সাথে, তারা আমাদেরকে যেটি জানিয়েছেন যে দলীয় কার্যালয়ে কালো পতাকা উত্তোলন এবং 7 দিনের যে কর্মসূচি তারা নিয়েছেন সেই কর্মসূচি তারা এখানে বাস্তবায়ন করছেন এবং আগামীকাল খালেদা জিয়ার জানাজা অংশগ্রহণ করার জন্য ফেনী থেকে হাজার হাজার নেতাকর্মী ইতিমধ্যেই জানাজা যাওয়ার জন্য তারা প্রস্তুতি নিচ্ছেন। সব মিলিয়েই অনেকটা বলা যায় যে খালেদা জিয়ার জেলা ফেনীতে শোকে স্তব্ধ হয়ে আছে পুরো জেলাবাসী। সকলের মুখে আর হাসি নেই বললেই চলে। এই ছিল আমার কাছে ফুলগাজীর খালেদা জিয়ার বাড়ি থেকে সর্বশেষ তথ্য। মামুন এবং হিমেল, আপনাদের দুজনকে অনেক ধন্যবাদ। আমার সাথে যুক্ত ছিলেন ঠাকুরগাঁও এবং ফেনী থেকে 2 সহকর্মী। দর্শক, এর সাথে শেষ করছি এখনকার সংবাদ। এরপর সন্ধ্যা 6টা 40 দেখবেন সন্ধ্যার সংবাদ। এছাড়াও আরও তথ্য এবং বিনোদনের নানা খবরাখবর জানতে যুক্ত থাকুন দীপ্ত ডিজিটাল প্ল্যাটফর্মে। ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য।